হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেটে তোমাদের ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপার সমাধান সিরিজ চলছে লাইফ সায়েন্স সাবজেক্টের ওপর। আজকে তারই আরও একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে তোমাদের পেজ নাম্বার দেখো 387 পেজ। এই 387 পেজে যে প্রশ্নগুলো রয়েছে লাইফ সায়েন্সে তোমাদের সাথে সেগুলোই ডিসকাস করব। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। এর আগের ভিডিওগুলো যারা দেখোনি অথচ দেখতে চাও, তোমাদের জন্য প্লেলিস্ট করা রয়েছে মাধ্যমিক বায়োলজি 2025 বলে, ওখান থেকে দেখতে পারো। প্লেলিস্টটা চেক করলে তোমরা আরও অনেক ভিডিও পেয়ে যাবে। তোমাদের কোশ্চেন ব্যাংকের টপিক ওয়াইজ ভিডিও দেওয়া রয়েছে, টপিক ওয়াইজ সমাধান সিরিজ, সেগুলোও দেখতে পারো। এছাড়াও তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তো চলো দেরি না করে ক্লাসটা স্টার্ট করছি। তোমাদের যদি কোনো বিশেষ টপিকের ওপর ভিডিও লাগে, কোনো বিশেষ টপিক যেগুলো তোমরা বুঝতে পারছো না বা পরীক্ষার আগে তোমাদের দরকার, তোমরা কিন্তু সেটা আমাকে জানাতে পারো কমেন্ট করে, আমি কিন্তু তার উপরে ভিডিও নিয়ে আসবো। তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে এখানে, ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়। দেখো অপশানগুলো এখানে ভালো করে পড়ো। যকৃৎ ও পেশিকোষের ভিতর গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে, প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজ রূপান্তরে বাধা দেয়, ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তর করে, রক্ত থেকে অধিকাংশ দেহকোষে গ্লুকোজের শোষণে সাহায্য করে। এবার দেখো ইনসুলিনের কাজ কি। ইনসুলিন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ গ্লুকোজের পরিমাণ কমায়। এর মধ্যে যে অপশানগুলো রয়েছে, যকৃৎ ও পেশিকোষের ভেতর গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে। গ্লুকোজকে যখন গ্লাইকোজেনে পরিণত করবে তখন কিন্তু রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাবে। সেই জন্য ওই অপশানটা কিন্তু সঠিক, মানে ইনসুলিনের কাজ সম্পর্কিত ওটা সঠিক। এরপরে রয়েছে প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজের রূপান্তরে বাধা দেয়। তো প্রোটিন ফ্যাট যদি গ্লুকোজে রূপান্তরিত হয়ে যায় তখন কিন্তু আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়বে। তো সেই কারণে এটাও কিন্তু ইনসুলিনেরই কাজ, প্রোটিন আর ফ্যাটকে গ্লুকোজে রূপান্তরে বাধা দেয়। নেক্সট ডিএটা রয়েছে, দেখো রক্ত থেকে অধিকাংশ দেহকোষে গ্লুকোজের শোষণে সাহায্য করে। তো রক্ত থেকে যদি গ্লুকোজ শোষণ করে নেয় দেহকোষ, তাহলেও কিন্তু রক্তে গ্লুকোজের পরিমাণটা কমে যাবে, এটাও ঠিক রয়েছে। তো অপশান সিটা এখানে ইনসুলিনের কাজ নয়, যেটা বলেছে প্রোটিন আর ফ্যাট ভেঙে গ্লুকোজের রূপান্তরে সাহায্য করে। প্রোটিন আর ফ্যাট থেকে যদি গ্লুকোজের রূপান্তর হয় তখন কিন্তু রক্তে গ্লুকোজের মাত্রা বাড়বে, যেটা গ্লুকাগনের কাজ, ইনসুলিনের কাজ নয়। সেই জন্য অপশান সি এখানে ভুল, ইনসুলিন সম্পর্কিত তথ্য। আশা করি তোমরা এক্সপ্লেনেশনটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আরও একবার ভিডিওটা চালিয়ে শুনবে, তবে কিন্তু বুঝে নিতে পারবে। দেখো এরপরে রয়েছে মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা। দেখো করোটি স্নায়ুর সংখ্যা 12 জোড়া, এটা আগের পেজটাতেও ছিল। এরপরে রয়েছে দেখো তিনের প্রশ্ন দিয়েছে কোনটি সঠিক প্রতিবর্ত পথ। দেখো প্রতিবর্ত পথের প্রথম যেটা থাকবে গ্রাহক। দেখো এখানের মধ্যে অপশানগুলোতে অপশান এতে রয়েছে গ্রাহক প্রথমটাতে, আর রয়েছে অপশান ডিতে। তার মানে এ আর ডি এর মধ্যে দুটোর মধ্যে একটা হবে। দেখো এখানে মানে প্রথমে গ্রাহক থাকবে, গ্রাহকটাই তো উদ্দীপনা গ্রহণ করবে, সেই জন্য গ্রাহককে প্রথমে থাকতে হবে। তাহলে বাকি দুটো অপশান আমার এখানে এলিমিনেট হয়ে গেল, বি আর সি। এখানে এ আর ডি এর মধ্যে কনফার্ম করতে হবে। দেখো গ্রাহক কি করবে, ওইটাকে উদ্দীপনাটাকে অন্তর্বাহী স্নায়ু, মানে যে স্নায়ুগুলো স্নায়ু কেন্দ্রে পৌঁছায়, উদ্দীপনা গ্রহণ করে স্নায়ু কেন্দ্র পর্যন্ত যেগুলো যায় সেগুলোকে অন্তর্বাহী স্নায়ু বলা হয়। গ্রাহক ওই উদ্দীপনাকে অন্তর্বাহী স্নায়ুর মাধ্যমে স্নায়ু কেন্দ্রে পৌঁছাবে। স্নায়ুকেন্দ্র যে মানে স্নায়ুকেন্দ্র কী করবে, সেটাকে সেই উদ্দীপনাটাকে আবার বহির্বাহী স্নায়ুর মাধ্যমে কারকে পৌঁছাবে, সেখানে আমাদের কাজটা সম্পন্ন হবে। তো অপশান ডি এর জন্য সঠিক আনসার হয়ে যাবে গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু আর কারক। আশা করি বুঝতে পেরেছো। এরপরে রয়েছে দেখো নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়। ডিএনএর গঠনগত উপাদান নয়, এর মধ্যে যেটা হয়ে যাবে ইউরাসিল ক্ষারক। ইউরাসিল ক্ষারক যেটা আরএনএতে থাকে, ডিএনএতে থাকে না। ডিএনএতে ডিঅক্সি রাইবোজ শর্করা থাকে, ফসফরিক অ্যাসিড থাকে, থাইমিন ক্ষারক থাকে, সবগুলোই থাকে, কিন্তু ইউরাসিল ক্ষারকটা আরএনএতে থাকে, ডিএনএতে থাকে না। অপশান বি হয়ে যাবে সেজন্য সঠিক আনসার। মানবদেহের পরের কোশ্চেন বলেছে মানবদেহের মাইটোসিস কোষ বিভাজনে সদ্য সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোমে কটি ডিএনএ কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো। এটা একটা হয়ে যাবে, অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। প্রত্যেকটা ক্রোমোজোমে একটা করে ডিএনএ অণু কুণ্ডলীকৃত হয়ে ক্রোমোজোম গঠন করে। এর পরের রয়েছে দেখো কোষচক্রের যে দশায় ডিএনএ সংশ্লেষিত হয়, কোন দশায় ডিএনএ সংশ্লেষিত হয়, সংশ্লেষণ দশা বা যেটাকে সিনথেসিস ফেজ বলা হয়। অপশান এ হয়ে যাবে, এস দশা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে দেখো এখানে কিন্তু ডিএনএ এর পরিমাণ যদি 2C থাকে তাহলে এই ফেজের পরে, এস ফেজের পরে এর পরিমাণটা 4C হয়ে যায় ডিএনএ এর পরিমাণটা, এটা মনে রাখবে। এর পরে বলেছে দেখো
একটা জিনোটাইপ দিয়েছে, জিনোটাইপ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে। দেখো এই প্রশ্নগুলো তোমাদেরকে প্রতিটা পেজে কীভাবে সলভ করানো হয়, মানে এই কীভাবে গ্যামেটটা নির্ণয় করা হয় সেটা তোমাদেরকে বলেছি। তোমরা এই উত্তরটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে এই জিনোটাইপটা থেকে কতগুলো গ্যামেট পাওয়া যাবে। তোমরা প্রশ্নের দাগ নাম্বারটা দিয়ে আমাকে উত্তরটা কমেন্ট করবে, তবে আমার বুঝতে সুবিধা হবে তোমরা কোন উত্তরটা দিচ্ছ। এরপরে রয়েছে দেখো 8 প্রশ্ন, মেন্ডেলের দ্বিসংকর জনন প্রক্রিয়ায় F2 জনুতে কুঞ্চিত হলুদ ফিনোটাইপযুক্ত মটর গাছ পাওয়া যায়। তো কুঞ্চিত হলুদযুক্ত মটর গাছ কতটা পাওয়া যায়? এখানের মধ্যে দেখো কুঞ্চিত হলুদ এটা টোটাল 3 ভাগ পাওয়া যায়, অপশান এটা হয়ে যাবে, মানে 16 ভাগের মধ্যে 3 ভাগ কুঞ্চিত হলুদ ফিনোটাইপযুক্ত মটর গাছ পাওয়া যায়। এটা তোমরা যদি গ্যামেটটা দেখো বা জিনোটাইপটা দেখো সেখান থেকেও কিন্তু বুঝতে পারবে 3 ভাগ পাওয়া যায়। এরপরে রয়েছে দেখো মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না। দেখো রোলার জিপ, থ্যালাসেমিয়া, কানের যুক্তলতি এই তিনটাই কিন্তু অটোজমের জিন দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হয়। হিমোফিলিয়া যেটা এক্স ক্রোমোজোম বাহিত রোগ, সেই জন্য এটা হয়ে যাবে সঠিক আনসার, এর মধ্যে এটা অটোজম দ্বারা নিয়ন্ত্রিত হয় না। এরপরে রয়েছে দেখো নিচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে। দেখো আন্তঃপ্রজাতি সংগ্রাম মানে যেটা হচ্ছে কি দুটো আলাদা প্রজাতির মধ্যে যে সংগ্রাম সেটাকে আন্তঃপ্রজাতি সংগ্রাম বলা হয়। দেখো এখানের মধ্যে রয়েছে মশার লার্ভা খাওয়ার জন্য গাপ্পি মাছেদের মধ্যে সংগ্রাম, গাপ্পি মাছ নিজেদের মধ্যে সংগ্রাম করছে, এটা আন্তঃপ্রজাতি সংগ্রাম। এরপরে রয়েছে হরিণ শিকারের জন্য বাঘেদের মধ্যে বাঘ নিজেদের স্পেসিসের মধ্যে নিজেদের প্রজাতির মধ্যে সংগ্রাম করছে, এটাও আন্তঃপ্রজাতি। আর বলেছে একই স্থানে ঘাস খাওয়ার জন্য একদল ছাগলও একই প্রজাতির মধ্যে যেহেতু সংগ্রাম করছে, এটাও আন্তঃপ্রজাতি। আন্তঃপ্রজাতি তাহলে হয়ে যাবে অপশান বি, ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ আর পেঁচা দুটো আলাদা প্রজাতি, তাদের মধ্যে সংগ্রাম হচ্ছে একটা খাবারের জন্য, সেটাকে আন্তঃপ্রজাতি সংগ্রাম বলে। এরপরে বলেছে দেখো পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় যে গ্যাসটা অনুপস্থিত ছিল, এটাও কিন্তু প্রত্যেকটা পেজে রয়েছে, তোমরা এটাও আমাকে কমেন্টে জানাবে। 11 প্রশ্নটা। 12 প্রশ্নটা রয়েছে দেখো নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তা জীববিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায়। ক্লোরিনযুক্ত কীটনাশক যেমন ডিডিটি এগুলো বেশি থাকলে কিন্তু পরিবেশে অনেক সময় ধরে থাকলে সেটা বায়োম্যাগনিফিকেশন ঘটায়। এরপরে রয়েছে আধুনিক ঘোড়ার খুর তাদের পূর্বপুরুষের যে আঙুলে রূপান্তর, এই প্রশ্নটাও তোমরা আমাকে কমেন্টে জানাবে। প্রচুর বার প্রত্যেকটা পেজে আমি করিয়েছি, সেই জন্যই তোমাদেরকে বলছি উত্তরগুলো তোমরা দাগ নাম্বার দিয়ে উত্তরগুলো আমাকে কমেন্টে জানাবে। এরপরে রয়েছে দেখো ক্রায়ো সংরক্ষণে নমুনা যে তাপমাত্রায় সংরক্ষিত করা হয় এটা হয়ে যাবে -196°C। নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে? নাইট্রিফিকেশনে নাইট্রোসোমোনাস অংশগ্রহণ করে। বাকিগুলো দেখো অ্যাজিটোব্যাক্টার স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, আর সিউডোমোনাস আর থিওব্যাসিলাস এগুলো ডিনাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে। তো নাইট্রিফিকেশনে যেটা অংশগ্রহণ করে সেটা নাইট্রোসোমোনাস হয়ে যাবে সঠিক আনসার। এরপরে তোমাদের যে শূন্যস্থান পূরণগুলো রয়েছে দেখো ড্যাশ কোষ বিভাজনে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে মাইটোসিস কোষ বিভাজনে। এরপরে রয়েছে ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়, এটা অ্যাড্রিনালিন হয়ে যাবে, অ্যাড্রিনালিন হরমোনের কারণে। উদ্ভিদের শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা ড্যাশ প্রকৃতির হয়, ট্রিপলেট প্রকৃতির বা 3n প্রকৃতির। এরপরে রয়েছে একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌনজনন পদ্ধতিকে কি বলা হয়? সিনগ্যামি বলে, সিনগ্যামি। এরপরে রয়েছে 2 এর 5 প্রশ্ন, ড্যাশ অভিব্যক্তির ফলে সমবৃত্তীয় অঙ্গ গঠিত হয়, এটা অভিসারী অভিব্যক্তি হবে। এরপরে রয়েছে দেখো ড্যাশ হলো প্রকৃতির বৃক্ক, এটা হয়ে যাবে জলাশয়কে প্রকৃতির বৃক্ক বলা হয়। তো এগুলো বলে দিলাম। এরপরে রয়েছে তোমাদের সত্য মিথ্যা নিরূপণ। দেখো সত্য মিথ্যা নিরূপণ রয়েছে প্রথমে মানব মস্তিষ্কের যে অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে তা হলো সেরিবেলাম। দেখো মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে? লঘু মস্তিষ্ক, আর লঘু মস্তিষ্ককে ইংলিশে বলা হয় সেরিবেলাম, সেই জন্য কিন্তু এটা সঠিক রয়েছে। তো তাহলে এখানটা এটা হয়ে যাবে ঠিক 2 এর 7। এরপরে রয়েছে দেখো 8 প্রশ্নটা ড্রোন মৌমাছি অপুংজনী প্রক্রিয়ায় উৎপন্ন হয়। দেখো ড্রোন মানে পুরুষ মৌমাছির কথা বলছে, পুরুষ মৌমাছি কিন্তু অনিষিক্ত ডিম্বাণু থেকে উৎপন্ন হয়, আর অনিষিক্ত ডিম্বাণু থেকে যে প্রাণী জন্ম হয় তাকে সেই প্রক্রিয়াকে অপুংজনী বলা হয়, এই জন্য কিন্তু এটাও সঠিক হয়ে যাবে। ড্রোন মৌমাছি বা পুরুষ মৌমাছি অপুংজনী প্রক্রিয়ায় উৎপন্ন হয় বা যেটাকে পার্থেনোজেনেসিস প্রক্রিয়া বলা হয়। এরপরে রয়েছে দেখো সিওপিডি হলো উন্নত প্রজাতির ভুট্টা। এখানে দেখো তোমাদেরকে কেমন বোকা বানিয়েছে। সিওপিডি যেটা হচ্ছে গিয়ে বায়ু দূষণের ফলে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সেটার ফুল ফর্ম সেটা হচ্ছে সিওপিডি যেটা বায়ু দূষণের ফলে হয়। এখানে দিয়েছে এটা উন্নত প্রজাতির ভুট্টা, এটা একদমই ভুল, এটা কিন্তু বায়ু দূষণ ঘটিত একটা রোগ। এরপরে রয়েছে দেখো স্ত্রীর ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে। দেখো সবসময় ডিম্বাণু আর শুক্রাণু এইগুলো কিন্তু তোমাদের
যেটা হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। হ্যাপ্লয়েড প্রকৃতির হওয়ার জন্য সেখানে একটাই সেক্স ক্রোমোজোম যে কোনো থাকবে। ডিম্বাণুর ক্ষেত্রে সবসময় এক্স থাকে, আর শুক্রাণুর ক্ষেত্রে এক্সও থাকতে পারে, ওয়াইও থাকতে পারে, একটাই থাকবে, কিন্তু এখানে একজোড়া দিয়েছে মানে এটাও ভুল। এরপরে রয়েছে দেখো, ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে, এটা সঠিক রয়েছে। এরপরে রয়েছে বংক্রাইটিস হলো একটি কার্সিনোজেন। দেখো বংক্রাইটিস কিন্তু বায়ুদূষণ ঘটিত রোগ, এটার কারণে কিন্তু ক্যান্সার রোগ হয় না। ক্যান্সার যে পদার্থগুলো থেকে সৃষ্টি হয়, ক্যান্সার রোগ যে পদার্থগুলো থেকে সৃষ্টি হয় তাদেরকে কার্সিনোজেন বলা হয়, সেই জন্য এটাও ভুল হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এতটা পর্যন্ত। এরপরে এ স্তম্ভ বি স্তম্ভ রয়েছে। দেখো এ স্তম্ভ বি স্তম্ভতে প্রথম রয়েছে দেখো প্রেসবাইপিয়া নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ। হট ডাইলিউট স্যুপ, দেখো হট আর হ্যালডেন, হট ডাইলিউট স্যুপ বলেছিলেন হ্যালডেন। ক্যান্সার সৃষ্টিকারী যেটা জিন, তাকে অঙ্কোজিন বলা হয়। সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ এক প্রকার। আচ্ছা, সুন্দরবন কত খ্রিস্টাব্দে বায়োস্ফিয়ার রিজার্ভ হয়েছিল সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। ক্রসিং ওভার, মিওসিস দশায় দেখা যায় ক্রসিং ওভার, মিওসিস কোষ বিভাজনে। অ্যাসিটাইল কোলিন সাইনেপটিক নব। তো এগুলো ছিল তোমাদের স্তম্ভ বিস্তম্ভ। এরপরে রয়েছে দেখো একটা শব্দ বা একটা বাক্যে উত্তর দিতে বলেছে। বিসদৃশ্য শব্দটি বেছে লিখতে বলেছে। অকিলোমোটর, ট্রাইজেমিনাল, অক্সিটোসিন, ভেগাস। এর মধ্যে দেখো সবগুলো স্নায়ু, শুধুমাত্র অক্সিটোসিন এটা একটা হরমোন যেটা পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হয়, সে কারণে অক্সিটোসিন হয়ে যাবে এখানে বিসদৃশ্য। এরপরে রয়েছে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি মাঝ বরাবর সজ্জিত থাকে। মেটাফেজ দশায়, যেখানে মেটাফেজিক প্লেট দেখা যায় মাঝ বরাবর, ক্রোমোজোমের মাঝ অঞ্চল বরাবর বা বিষুবরেখা অঞ্চল বরাবর কোষগুলো সজ্জিত হয়, তো সেটাকে সে কারণে এটা হয়ে যাবে মেটাফেজ দশা। এরপরে রয়েছে দেখো প্রথম শব্দজোড় বুঝে দ্বিতীয় শব্দজোড় তোমাদেরকে করতে হবে। শৈশব দশা যদি 1 থেকে 2 বছর বয়স হয়, তাহলে বয়সন্ধি দশা কোন বছর বয়সে দেখা যাবে, এটা হুইয়ের মতে 10 থেকে 19 বছর বয়স বা 11 থেকে 19 বছর, এটা করতে পারো। এরপরে রয়েছে সুপ্রিম কমান্ডার কাকে বলা হয়, হাইপোথ্যালামাসকে বলা হয়, হাইপোথ্যালামাস গ্রন্থিকে। এরপরে রয়েছে মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনু জিনোটাইপিক অনুপাত কত, 1:2:1 হবে। হিউমেরাস ও স্ক্যাপুলার মধ্যবর্তী অস্থিসন্ধি কোনটা, মানে এই যে অস্থিসন্ধিটা হিউমেরাস আর স্ক্যাপুলার মধ্যবর্তী, এই অস্থিসন্ধিটা কি প্রকৃতির, এটা বল আর সকেট অস্থিসন্ধি। এরপরে রয়েছে নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেটা খুঁজে বের করতে বলেছে। দেখো এখানের মধ্যে এসপিএম রয়েছে বায়ুদূষণ, গ্রিন হাউস গ্যাস আর ফুসফুসের রোগ, সবগুলোই বায়ুদূষণের অন্তর্গত। নেক্সট রয়েছে একটি বহিরাগত প্রজাতির উদ্ভিদের নাম, তোমরা এটা পার্থেনিয়াম বা ল্যান্ডেনা ক্যামেরা বলতে পারো বা কচুরিপানা বলতে পারো, এগুলো সবই বহিরাগত প্রজাতি। ঠিক আছে, তো এটা ছিল তোমাদের আজকের সেটটা, তোমাদের সাথে উত্তরগুলো ডিসকাস করলাম। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি কোনো উত্তরে কনফিউশন থাকে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের কনফিউশন ক্লিয়ার করে দেবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এই সময়টা কিন্তু চেষ্টা করো একেবারেই টাইম নষ্ট না করে প্রতিনিয়ত পড়াশোনার জন্য চেষ্টা করো, কারণ তোমাদের সামনেই ফেব্রুয়ারিতে পরীক্ষা, তো সেই কারণে সেইভাবে সচেতনভাবে পড়াশুনো করো। যতটা পরিশ্রম তোমরা করবে ততটাই কিন্তু সফলতা বা ততটাই ভালো ফল তোমরাই পাবে। তো সেই কারণে তোমাদেরকে বলবো পড়াশুনো মন দিয়ে করো, এই সময়টা একদমই কিন্তু টাইমটা নষ্ট করার চেষ্টা করো না, প্রতিনিয়ত চেষ্টা করো টেস্ট পেপার হোক বা যে কোনো কোশ্চেন ব্যাংক সলভ করতে, আর না হলে বই পড়তে। বইটাও যদি তোমরা রিডিং পড়তে থাকো সেখান থেকেও কিন্তু অনেকটা তোমাদের হেল্প হবে। 2 নাম্বার 5 নাম্বারের কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করো, লেখো বিশেষ করে। যদি লিখতে থাকো 2 নাম্বার 5 নাম্বারের পরীক্ষার হলে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করতে তোমাদের সুবিধে হবে। তো আজকে টাটা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।